শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, যা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। এই অধ্যায়ের শুরুতে শ্রী ভগবান সংসার বৃক্ষকে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন, যে এই সংসার যে বৃক্ষ সেটি যেমন অশ্বত্থ বৃক্ষের বৈশিষ্ট্যগত সাদৃশ্য রয়েছে, তাই সংসারকে তিনি বৃক্ষ বলে বলছেন। এই যে সংসার রূপ বৃক্ষ এবং এই বৃক্ষের সঙ্গে সংসারকে তুলনা করা, এটি সরাসরি কঠোপনিষদে রয়েছে। সেই কঠোপনিষদ থেকেই ভগবত গীতাতে উপমাটি সরাসরি এসেছে। আপনারা যেন এটা না মনে করেন যে এখান থেকে কঠোপনিষদে ব্যবহার করা হয়েছে, কারণ কঠোপনিষদ হচ্ছে আগে, ভগবত গীতা পরবর্তী সময়ে। যাই হোক, এই যে সংসার রূপ বৃক্ষ, কেন এটিকে বৃক্ষ বলা হচ্ছে বা এর সঙ্গে বৃক্ষের মিল কি রয়েছে, মিল আছে বলেই তো উপমা ব্যবহার করা হয়েছে। কি মিল রয়েছে আমরা এগুলো আগে বলে দিয়েছি। সংক্ষেপে দেখুন, যদি এই কথাগুলো বলে আমরা আবার আজকের পাঠ শুরু করব, যে যেখানে এই সংসারকে বলা হয়েছে এটি হলো মহৎ বৃক্ষ, যেমন সে বৃক্ষটি হচ্ছে মহৎ। মহৎ মানে বিশালতা। যে অশ্বত্থ বৃক্ষ এটি বিশাল, এবং এই সংসার রূপ যে বৃক্ষের কথা বলা হচ্ছে, সংসার বৃক্ষটিও কিন্তু বিশাল। এটি খুব ছোট কিছু নয়, হিউজ ব্যাপার, বিরাট একটি ব্যাপার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই বৃক্ষের আদি নেই, অন্ত নেই। আদি অন্তহীন একটি বৃক্ষ, তার ধারণা রয়েছে সংসার বৃক্ষের মধ্যে। তৃতীয় যে জিনিসটি রয়েছে তা হলো এটি অনির্বচনীয়। এই সংসার ও বৃক্ষটিকে আমরা ঠিক ডিফাইন করতে পারছি না, আমরা ঠিক এটাকে ব্যাখ্যা করতে পারি না, কিন্তু আছে, তাই বলা হয়েছে অনির্বচনীয়। এটাকে ঠিক মায়ার মতো, মায়া যেমন অনির্বচনীয়, কিন্তু সেটা নেই বলা যায় না, আবার আছে বলা যায় না, অনির্বচনীয়। কিন্তু এই যে সংসার বৃক্ষ, যা বিশাল, আদি অন্তহীন, অনির্বচনীয়, কিন্তু এর একটি মূল আছে। এমন নয় যে বৃক্ষের কোনো মূল নেই, মূল আছে। তো সেই মূলটি কিরকম না, এর প্রধান মূলটি হচ্ছে স্বয়ং পরমাত্মা, আর কিছু শাখা মূল রয়েছে। সেই শাখা মূলগুলো হচ্ছে বিষয় বাসনা। তাহলে বিষয় বাসনা হলো এই সংসার বৃক্ষের শাখা মূল, আর প্রধান মূল হচ্ছে পরমাত্মা। এর পাতাগুলো কিরকম না, এই সংসার বৃক্ষের পাতা হচ্ছে বেদ মন্ত্র। তো বেদের বিশেষ করে কর্মকাণ্ডের যে মন্ত্র, সেগুলোকে এই বৃক্ষের পাতার সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে এটি কিরকম না, এই বৃক্ষটি যদি এটা বৃক্ষ হয়, তাহলে এটার স্থিতি, পোষণ, বৃদ্ধি এগুলো থাকতে হবে। এই যে বৃক্ষটি, সংসার ও বৃক্ষটি, এটি পুষ্ট হয়, পোষিত হয় গুণ প্রবৃদ্ধ, 3 গুণের দ্বারাই এটি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে এখানেও এই 3টি গুণের ব্যাপার রয়েছে, যে 3টি গুণের দ্বারা
এই সংসাররূপ বৃক্ষটি পোষণ হয়, সংসাররূপ বৃক্ষের এটা মানে বাড়ছে। তারপরে কেন এই সংসাররূপ বৃক্ষের সঙ্গে এটাকে কেন তুলনা করা হয়েছে, আমরা সেই কথাই বলছি। যে দেখুন, বৃক্ষ মানে তার একটা ফল থাকবে, ঠিক এখানেও এই সংসাররূপ যে বৃক্ষ এরও ফল রয়েছে, এবং সেটি হচ্ছে জীবের কর্মফল। ফলে তুলনা দুটোর সঙ্গে সাদৃশ্য কিভাবে হয়েছে এবং কিভাবে তুলনা হয়েছে সেটি আমরা দেখছি। গাছ যদি হয়, গাছে কি থাকবে? পাখি টাকি থাকবে। এখানেও গাছে পাখি রয়েছে, সেই পাখি হলো জীবাত্মা। জীবরাই হচ্ছে এই সংসার বৃক্ষের পাখি, তাই না? অনেক পাখি আছে, সকালবেলা উঠে সুন্দর গান করে। তো এরকম জীবাত্মা যারা আছেন, সকালবেলা উঠেই দেখুন গান করছে, তাই না? আপনার ফ্ল্যাটে আপনি শুনতে পাচ্ছেন সংসার বৃক্ষের গান শুরু হয়ে গেছে, তাই না? পাখি জেগে উঠেছে। তাহলে কেন এটাকে বৃক্ষ বলা হয়েছে? বৃক্ষের সঙ্গে এর কি সাদৃশ্য রয়েছে, মিল কোথায়, সেই পয়েন্টগুলো আমরা বলছি। তাহলে গাছের ফল থাকতে হবে, এখানে জীবের কর্মফল। আর কি রয়েছে? মানে গাছের পাখি থাকতে হয়, গাছে অনেক কিছু তো থাকবে, বিশেষ করে পাখি তো অবশ্যই অবশ্যই থাকে। তো সেখানে জীবাত্মা হচ্ছে এই সংসার ও বৃক্ষের পাখির মতো। আবার দেখুন, গাছ যদি হয় ঠিকঠাক ভাবে, গাছ সোজা বেড়ে যেমন যাচ্ছে, আবার দেখবেন কখনো ঝড় বাদলা হলে গাছ নড়তে থাকে এদিক ওদিক। এই সংসার ও বৃক্ষটিও এরকম ভাবে আন্দোলিত হয়। কি করে হয় সেটি হচ্ছে সংস্কার। হ্যাঁ, আমাদের যে সংস্কার রয়েছে, সেই সংস্কার রূপ বাতাস, পূর্ব সংস্কার বাতাস, আমাদের পূর্ব যে সমস্ত সংস্কার রূপ বাতাস, সেইটি যেন এই গাছটিকে মাঝে মাঝে নাড়িয়ে দেয়। তাহলে সংসার রূপ বৃক্ষটিও আন্দোলিত হয়। কখন আন্দোলিত হয় না? যখন সংস্কার, পূর্ব সংস্কার রূপ বাতাস, অর্থাৎ পূর্ব কর্মের ফল যেগুলো ভোগ হচ্ছে এই জন্মে, সেখানে প্রবল বাতাস এসে গাছটাকে যেন আন্দোলিত করে, নাড়িয়ে দেয়। হয় না অনেক সময় ধরে এত ঝড় উঠলো, মনে হচ্ছে গাছটা যেন ভেঙে পড়বে, কড়কড় মরমর হচ্ছে, কিন্তু ভেঙে যাচ্ছে না, আবার কোনোভাবে টিকে গেল, পরে আবার দেখবেন বিশাল গাছ হচ্ছে। তাহলে এইরকম কতগুলো পয়েন্ট রয়েছে। আর শেষে যে পয়েন্টটি, সেটি হচ্ছে যেহেতু এটা বৃক্ষ, তাহলে এটা ছেদনযোগ্য, কেটে ফেলা সম্ভব। গাছ মানে এটা কেটে ফেলা সম্ভব, যতই তার শাখা প্রশাখা শেকড় শক্ত হোক না কেন, এটাকে কেটে ফেলা সম্ভব। দেখুন কতগুলো পয়েন্ট হলো, গুনেছেন কি? আমি আর একবার বলে দিই তাহলে। একটা হচ্ছে এই বৃক্ষের বিশালতা, 2 হচ্ছে এর আদি অন্তহীন, 3 হচ্ছে এটাকে মানে ডিফাইন করা যায় না, অনির্বচনীয়তা। আর এর মূল রয়েছে, প্রধান মূল এবং শাখা মূল। পরবর্তী পয়েন্ট হচ্ছে এর পাতা হলো বেদ মন্ত্র। মাঝখানে একটি কথা বলতে ভুলে গিয়েছি, প্রবালা। দেখবেন ওই প্রবাল রয়েছে, প্রবাল মানে ওই যে ছোট কুড়ি, এর মধ্যে যে কুড়িগুলো রয়েছে প্রবাল। তো সেই প্রবাল, সেটাও হচ্ছে কর্মের বাসনা বা কর্ম ধরতে হবে। দিলে বোধহয় 12টা হয়ে যাবে না? হ্যাঁ, 12টা হয়ে যাবে। 12টা হলে খুব সুন্দর, 12টা পয়েন্ট আছে। 11টা হলে কিরকম? 12টা বাজালেই তো ঠিক, পুরো 12টা বেজে গেছে। তো সেই জন্যে পয়েন্ট 12টা হয়ে গেল। প্রবাল, তারপরে হচ্ছে পোষণা। পোষণা মানে গাছটা যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, পুষ্টি সাধন হচ্ছে, সেইগুলো হচ্ছে গুণপ্রবৃদ্ধা। অর্থাৎ যেহেতু এটি প্রকৃতির যে গুণ, 3 গুণ প্রকৃতির, সেই গুণের দ্বারাই এটি প্রবৃদ্ধ হচ্ছে বা বেড়ে চলেছে। তার নেক্সট পয়েন্ট হচ্ছে ফল, ফলত্ব, এর মধ্যে ফল রয়েছে। তাহলে এই সংসার রূপ বৃক্ষে যে কর্মফল, সেই ফলটি হলো এই সংসার রূপ বৃক্ষের ফল, আর ওদিক থেকে গাছের ফল। আবার
এই বৃক্ষ যেহেতু, এই বৃক্ষে অনেক গাছ মানে যেহেতু এর সঙ্গে অনেক পাখি টাকি থাকবে, তাই এই যে মানে এখানে আশ্রয় থাকবে, তাই না, পক্ষী আশ্রয়, এটা একটা পয়েন্ট। তাহলে গাছ হতে হলে যদি গাছ হয় ঠিকঠাক ভাবে, তার মধ্যে পক্ষী আশ্রয় থাকবে। তাহলে এই পক্ষী আশ্রয় যেখানে, এখানেও ঠিক সেই রকম ভাবে জীব হচ্ছে এই সংসার রূপ বৃক্ষের আশ্রয়। তারপরে হচ্ছে গাছের আন্দোলিত হওয়া। তো গাছের আন্দোলিত হওয়া, গাছ কি হয়, বাইরের বাতাস ঝড় বৃষ্টির দ্বারা আন্দোলিত হয়। ঠিক একই রকম ভাবে পূর্ব জন্মের সংস্কার দ্বারা আমাদের এই সংসার ও বৃক্ষটিও আন্দোলিত হয়। পরের পয়েন্টে হচ্ছে ছেদন যোগ্য, অর্থাৎ বৃক্ষ যদি হয় যেমনই হোক না কেন, সেটি কিন্তু ছেদন করা যাবে, কেটে ফেলা যাবে। ঠিক এইরকম একই রকম ভাবে এই সংসার ও বৃক্ষটিও কিন্তু ছেদন যোগ্য, এটাকেও কেটে ফেলা যাবে। সেই কারণের জন্যই এখানে সরাসরি এই বৃক্ষের সঙ্গে সংসারের একটা উপমা দিয়ে অধ্যায়টি শুরু করা হয়েছে, এবং এই উপমা সরাসরি এসেছে কঠোপনিষদে, কিন্তু এরকম ভাবেই সেটা দেওয়া হয়েছে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবদ গীতাতে শ্রী ভগবান স্বয়ং যেন সেই কথাটি এখানে উল্লেখ করছেন। আমরা যে অংশ পর্যন্ত পড়েছিলাম, এর আগের দিন আমরা পড়েছি 6 নম্বর শ্লোক, যেখানে বলা হয়েছিল নতৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ ইয়ৎ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। তো ওই যে 5 নম্বরের শেষের দিকে বলা হলো যে অমূঢ়াঃ পদম অব্যয়ম তৎ গচ্ছন্তি, একদম শেষের লাইন, গচ্ছন্তি অমূঢ়াঃ পদম অব্যয়ম তৎ। তো অমূঢ়াঃ, যাদের মোহ চলে গিয়েছে, মূঢ় মানে মোহ রয়েছে, তাহলে মোহ যাদের রয়েছে তাদের মূঢ়, অমূঢ় মানে যাদের মোহ চলে গিয়েছে, সেই অমূঢ়াঃ পদম অব্যয়ম তৎ গচ্ছন্তি। গচ্ছন্তি মানে প্রাপ্ত হন, কি প্রাপ্ত হন না পদম, কি রকম পদম, অব্যয়ম পদম, তৎ অব্যয়ম পদম গচ্ছন্তি অমূঢ়াঃ। এই যে সেই পদ সম্বন্ধে বলছেন, যদ গত্বা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। তো সেই যে ধাম, তদ্ধাম পরমম মম, আমার সেই যে ধাম, যদ গত্বা ন নিবর্তন্তে, সেই ধাম প্রাপ্ত হলে আর ফিরে আসতে হয় না। আর আগের লাইনে কি বললেন, নতৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকা। তাহলে তাকে মানে সূর্য অগ্নি প্রকাশ করতে পারে না। যে পরম ধামের কথা বলা হচ্ছে, সেই পরম ধাম মানে সূর্য শশাঙ্ক পাবক তাকে প্রকাশ করতে, সূর্য শশাঙ্ক তাকে প্রকাশ করতে পারে না, কতটা উল্টো নয়। অর্থাৎ সেই চৈতন্য, সেই কনসিয়াসনেস, সেই পরমাত্মা সূর্য অগ্নি চন্দ্রকে প্রকাশিত করে বলে সূর্য চন্দ্র তাকে প্রকাশ করতে পারে না। নতৎ ভাসয়তে সূর্য। আর এই পদ প্রাপ্ত হলে যদ্গত্বা ন নিবর্তন্তে, তাহলে আর এই সংসারের মধ্যে ফিরে আসতে হয় না। কারণ এই সংসার মানে এটি একটি চক্রের মতো। কিরকম না, এখানে যেন জন্ম মৃত্যু এই দুটো প্রান্তে, আর মাঝখানে রয়েছে কি না বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, স্থিতি পরিণাম প্রাপ্ত হওয়া, জায়তে বর্ধতে ইত্যাদি। এরকম হতে হতে অবশেষে হচ্ছে নশ্যতি, শেষ হয়ে গেল। তো ফলে এই যে আমরা দেখতে পাচ্ছি জন্ম এবং মৃত্যু, এইগুলো হচ্ছে পরিণাম। তো এরকম কতগুলো পরিণামের ভেতর দিয়ে যখন মানুষ যাতায়াত করে, এই
সংসার হলো তাকেই বলা হয়, তাকে একটা চাকার সঙ্গে তুলনা করা হয়, কারণ এটি যেন ক্রমান্বয়ে ঘটতে থাকছে, মৃত্যুর পরে আবার জন্ম, আবার ঘুরতে ঘুরতে ওই মৃত্যুর কাছে এইটাই চলছে। ফলে এর থেকে আমাদের রেহাই কোথায়, এর থেকে নিস্তার কি করে সম্ভব? একমাত্র সম্ভব যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, সেই পরম ধাম প্রাপ্ত হলে আর ফিরে আসতে হবে না। এবারে তাহলে আমরা আজকে পরের শ্লোকটি পড়ব। এটা কিন্তু আমরা আগের দিন পড়েছি, আর সেই জন্যে বিস্তারিত আলোচনা করা হচ্ছে না। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ মনষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মমৈবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। আগে তাহলে আমরা অর্থ দেখব। মমৈ বাংশ, মমৈ বাংশ মানে কি? মমৈ বাংশ মানে মোমো প্লাস তার অংশ, মানে মোমো যে বিক্রি, সেই মোমো। মমৈ বাংশ মানে মাংসযুক্ত মোমো। মাংস দিয়ে মোমো হবে না? কেন হবে? মমৈ মাংস জীবলোকে, মাংস তো মোমো খেয়ে যারা মাংস হবে তারা জীব হয়ে যাবে, জীবভূত সনাতন, তারা আবার সনাতন হবে। মামা এব, দেখুন মামা এব মানে মমৈব, মমৈব কি করে হলো? মম যোগ এব, মম যোগ এব মমৈব। এবারে মমৈব যোগ অংশ, মমৈ বাংশ অংশ, তাহলে মম এব মানে আমারই। মম মানে আমার, বাংলায় মম শব্দ আছে, কবিতায় টবিতায় ব্যবহার হয় মম। তাহলে মম এব মানে আমারই, তাহলে আমারই মানে পরমেশ্বরেরই, আমারই সনাতন অংশ। ওই যে সনাতন শব্দটি রয়েছে, এটি অংশের সঙ্গে যুক্ত করে অর্থ করতে হবে। আমারই অংশ, কিরকম অংশ? সনাতন, হ্যাঁ, আমার যে চিরন্তন অংশ, হ্যাঁ, মানে যার রূপ। এখানে দেখুন অংশ শব্দটাও ঠিকঠাক যায় না, যায় না মানে যদি পূর্ণই বলি তাহলে তার অংশ কি, তাই না? অংশ কিন্তু আমরা এটাকে ভাষায় এরকম করে বলা হচ্ছে। যদি একটি পূর্ণ জিনিস হয় তাহলে আর তার অংশ বোঝা যাবে না। ধরুন আপনি একটা কার্পেট ভাবছেন, কার্পেটের অংশ হতে পারে, কার্পেট কেটে দিলেন অংশ হয়ে যাবে, কিন্তু আকাশের কি অংশ, তাই না? সেই জন্যে অংশ শব্দটাও এখানে ঠিকঠাক মতো যায় না, তবুও এটা বোঝানোর জন্য বা বলার জন্য বলা হচ্ছে। আমার সনাতন চিরন্তন যে অংশ, যেটি এক, জীবলোকে মানে এই সংসারে, জীবভূত জীবরূপে, প্রকৃতি স্থানী প্রকৃতিতে অবস্থিত, মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি মানে মন সহ ছটি ইন্দ্রিয়, মানে পঞ্চ ইন্দ্রিয় প্লাস মন, এগুলোকে কি করে? কর্ষতি, আকর্ষণ করে। কর্ষতি মানে আকর্ষতি, আকর্ষতি, এখানে আ শব্দটা দেওয়া হয়নি, ছন্দের অনুরোধে কর্ষতি। তাহলে মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী, এই যে ইন্দ্রিয়াণি এটা যে প্রকৃতি স্থানী, প্রকৃতিস্থ মানে প্রকৃতির মধ্যে রয়েছে, প্রকৃতি যুক্ত স্থা, বহুবচনের স্থানী, ইন্দ্রিয়াণি, ইন্দ্রিয়াণ ইন্দ্রিয় সকল, সেই জন্য এখানে প্রকৃতি স্থানী। তাহলে প্রকৃতি স্থানী ইন্দ্রিয়াণি কর্ষতি,
মনা ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। হ্যাঁ, কোথায় এটি? জীবালোকে। তাহলে এই সংসারে আমারই যে সনাতন জীবরূপ অংশ প্রকৃতিস্থিত মন এবং পঞ্চ ইন্দ্রিয়কে এই সংসার রূপ কর্মভূমিতে আকর্ষণ করে থাকে। মমই বাংশ জীবালোকে জীবাভূত সনাতন জীবালোকে, মানে এই সংসারে কি হয় সেটি জীবাভূত। জীবাভূত মানে জীব রূপে প্রকাশিত হয়, জীব হয়। কিরকম ভাবে জীব হয় দেখুন, বলছেন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি, যেটা প্রকৃতি স্থানী। তাহলে যখন আমরা ওই চারটা আপনাদের যদি বলে থাকে, যেখানে শুরু হয়েছিল মহত্তত্ত্ব থেকে, তারপরে পঞ্চমহাভূত, এখানে ইন্দ্রিয়, এসব রয়েছে না, দিয়ে দিয়ে এরকম পর এলো চতুর্বিংশতি তত্ত্ব দেখানো হয়েছিল। সেইটি মনে রাখুন, তাহলে সেখান থেকে প্রকৃতি থেকে পরপর এরকম নেমে এসেছে। এখানে ইন্দ্রিয় আদি, পঞ্চকর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এসব যে চতুর্বিংশতি তত্ত্ব, তো এগুলো কি প্রকৃতি স্থানী, সব নিয়ে প্রকৃতি। তাহলে এই যে প্রকৃতি স্থানী মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি, তাহলে মন এবং যে পাঁচটি ইন্দ্রিয় এগুলোকে কি করে না জীবভূত আকর্ষতি কর্ষতি, এগুলোকে আকর্ষণ করছে। কে আকর্ষণ করছে না কর্মভূমিতে যেন আকর্ষণ করছে, জীব অংশভূত হয়ে, মানে প্রকৃতিস্থ মন ইন্দ্রিয়কে আকর্ষণ করছে। আচ্ছা, একটু তাহলে এটাকে ডিটেলসে বলা যাক, তাহলে ভালো হবে, জিনিসটি ঠিক বোঝা যাবে। লিটারালি মিনিংটা আমরা বুঝে গেছি। ভগবান এখন কি করে জীব হয় সেই কথা বলছে। মানে আসলে জন্ম মৃত্যুর যে ব্যাপার সেগুলোকেই এখন বলছে। জন্ম মৃত্যুর ব্যাপারটাকে বলছে কি করে। মমই মাংস জীবালোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এবং এর পরের শ্লোকে দেখবেন শরীরম যদমাপ্নোতি যচ্চাপ্রুৎক্রামিতিশ্বরঃ গৃহীত্যৈতানি সংজাতি বায়ুর গন্ধ নিবাসায়াত। এখানে এটি আরো স্পষ্ট হবে পরের শ্লোকে। ব্যাপারটা হচ্ছে যে যখন জন্ম আবার মৃত্যু, তাহলে মৃত্যু জিনিসটি কি এটা আমাদের জানতে হবে। মৃত্যু জিনিস জানবার আগে জন্ম জিনিস কি সেটা আমাদের জানতে হবে। ব্যাপারটা কি করে হয়, কি হয়, তাই না? একটা মানুষ জন্মগ্রহণ করছে, কেন জন্মগ্রহণ করছে, কি তার কারণ, আবার কিছুদিন পরে সে মারা গেল, কি হয় ব্যাপারটা, তাই না? খুব সিম্পল ওয়ে, এটা আপনাদের অনেকবার শোনা আছে হয়তো, তবুও দেখুন এই জিনিসটা, যে যখন একজন মানুষ জন্মগ্রহণ করছে, তাহলে সে যখন জন্মগ্রহণ করছে সে কতগুলো সংস্কার নিয়ে আসছে, এবং এই সংস্কারগুলো থাকে কোথায় বলা হচ্ছে সূক্ষ্ম শরীরে, সূক্ষ্ম শরীর। তাহলে আমাদের তিনটে শরীর রয়েছে, বহুবার বলেছি। একটি হলো স্থূল শরীর, তাহলে যেই শরীরটাকে আমরা দেখতে পাচ্ছি এইটা স্থূল, কেবল বাইরের একটা আবরণ মাত্র, এটা সর্বস্ব বা এটা সবকিছু নয়। এর সঙ্গে একটা স্থূল অংশের সঙ্গে একটা সূক্ষ্ম অংশ রয়েছে। তো সেই সূক্ষ্ম অংশটি কি না পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, এবং সেখানে কি রয়েছে পঞ্চভূত। মানে এই যে ধরুন পাঁচটা উপাদান দিয়ে এই পৃথিবী তৈরি হয়েছে, সেই পাঁচটি উপাদান আমাদের দেহ রয়েছে। যেমন কি রয়েছে জল, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, এই অংশগুলো আমাদের দেহের মধ্যে রয়েছে। তাহলে এই স্থূল দেহের এই যে অংশগুলো, আর তারই সূক্ষ্ম অবস্থা সূক্ষ্ম শরীরে রয়েছে। তাহলে সূক্ষ্ম শরীরে ইন্দ্রিয় রয়েছে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়।
ইন্দ্রিয় কাকে বলে? নিশ্চয়ই তফাৎটা আমরা বুঝি। শব্দগুলো কেমন কেমন একটা হয়, আমার ঠিক কমফোর্ট ফিল করি না আমি, কেমনটা যেন কানে এসে লাগছে। কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়। তো কর্মেন্দ্রিয় 5, জ্ঞানেন্দ্রিয় 5। এই যে 5 মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে আমরা যেটাতে দেখছি, এই যে যন্ত্র, এটাকে বলা হয় গোলক। এইটা কিন্তু ইন্দ্রিয় নয়, এইটা স্থূল দেহের অংশ। যে কান, এটা স্থূল দেহের অংশ। এইটাকে চালনা করবার জন্য একটা সূক্ষ্ম ইন্দ্রিয়, তাকে বলা হয় ইন্দ্রিয়। কানটা বাইরে দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে এই কানের শোনার যে ক্ষমতা, তাকেই বলে ইন্দ্রিয়। এটা খুব সুন্দর করে বুঝতে হবে। এগুলো বেসিক জিনিস, এগুলো খুব কঠিন নয়, কিন্তু এগুলো ঠিকঠাকভাবে মনে রাখতে হবে। মানে ইন্দ্রিয় মানে এগুলো নয়, এইগুলো হচ্ছে স্থূল দেহের অংশ। স্থূল দেহটা তো পড়ে থাকে, স্থূল দেহকে যায়, স্থূল দেহ যায় না। তাহলে একটা পার্ট যায়, সেটা কোনটা? সেটা হচ্ছে দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা হলো। এইগুলোকে আমরা বলবো ইন্দ্রিয়। তাহলে এই যে ইন্দ্রিয়গুলো, তার সঙ্গে যাচ্ছে মন। তাহলে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এবং ইন্দ্রিয়গুলো যুক্ত হয়ে একটা সূক্ষ্ম শরীর হলো। তার মানে স্থূল শরীর, তার সঙ্গে একটা সূক্ষ্ম শরীর, আর একটা পার্টকে বলা হবে কারণ শরীর। কারণ শরীর মানে, কারণ মানেই বোঝা যাচ্ছে একটা কজ আছে, কারণ আছে। কারণ মানে সেই কারণটি থাকবার ফলে এই দুটো শরীর তৈরি হয়। সেই কারণটিকে বলা হয় অজ্ঞান, অবিদ্যা। তো এই অবিদ্যা, অজ্ঞান রয়েছে বলেই কারণ শরীর কাজ করে। কারণ শরীর সূক্ষ্ম শরীরকে প্রভাবিত করে, সূক্ষ্ম শরীর আবার স্থূল শরীরকে প্রভাবিত করে। এই নিয়ে ধরুন পুরো একটা মানে একটা 3টে জিনিস নিয়ে একটা মানুষের দেহ। এখন এই যে দেহটি, একটা মানুষ ধরুন জন্মগ্রহণ করলো, একটা শিশু জন্মগ্রহণ করলো, সে একটা স্থূল পার্ট নিয়ে জন্মেছে, হাত, কান, চোখ, নাক এসব তো রয়েছে, কিন্তু তার মন কিরকম হবে, তার ইন্দ্রিয় কিরকম হবে, এগুলো তার সংস্কারের দ্বারা চালিত হয়। তার মানে পূর্ব জন্মে সে যেমন যেমন কাজ করেছে, তার সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপ তার মনের মধ্যে, বা এক কথায় বললে সূক্ষ্ম দেহে রয়েছে। এইগুলো কি হয়, যখন সে আবার নতুন দেহ ধারণ করছে, তখন ঠিক সেগুলো জায়গা মতো চলে যায়, জায়গা মতো চলে যাবে। হ্যাঁ, ঠিক মনেন্দ্রিয় মনের সঙ্গে হয়ে গেল। এই শব্দটি বলছে প্রকৃতি স্থানিক করসতি, মানে আকর্ষতি। তার মানে প্রকৃতি তাকে যেন টেনে নিয়ে এলো, এই তুমি চলো, এখানে এসে তোমার এই যে নতুন জায়গা, এটা দেখে নাও। দেখুন আরেকটা এক্সাম্পল দিই, একটু স্থূল এক্সাম্পল, জিনিসটি সহজেই বুঝতে পারবেন। যখন ধরুন আপনার যদি অভিজ্ঞতা থাকে বা নাও যদি থাকে, দেখলেও বুঝতে পারবেন। কোনো মানুষ যখন এক জায়গায় ফ্ল্যাট ছেড়ে আর এক জায়গায় ফ্ল্যাট নিচ্ছে, শিফটিং যখন করে, কি শিফটিংটা মনে করুন, দেখবেন রান্নাঘরের জিনিসপত্র সব গুছিয়ে একটা ব্যাগে ঢোকালো, ড্রয়িং রুমের জিনিসপত্র সব প্যাকিং হচ্ছে আলাদা আলাদা, সব আলাদা আলাদা জিনিসপত্র প্যাকিং করে গাড়িতে উঠলো। এবারে ওখানে নামানোর পরে সব আলাদা আলাদা জায়গায় চলে যাচ্ছে। রান্নাঘরের জিনিস রান্নাঘরে চলে যাবে, ওটা ড্রয়িং রুমের জিনিস ওখানে চলে যাচ্ছে, সব এক এক জায়গায় চলে যাচ্ছে কিনা, দেখবেন ওখানে মিক্সিং হচ্ছে না, ঠিক জায়গায় চলে যাচ্ছে। এইটাই হচ্ছে আকর্ষতি, মানে প্রকৃতি যেন তাকে টেনে নিয়ে এলো, হ্যাঁ, নিয়ে এসে তোমার এইখানে ফিট করে, এই এটা রান্নাঘরে রাখো, এই এটা এইখানে রাখো, এই এটা ওখানে রাখো, হয়ে গেল। একটা শিশু যখন জন্মগ্রহণ করছে, তো তখন তার ইন্দ্রিয়গুলো কিভাবে কাজ করবে না করবে, কি ডিফর্মিটি নিয়ে জন্মাবে কিনা, এসব তার ওই কর্মসংস্কার যেমন আছে, ঠিক সেই অনুযায়ী এটা যে যার জায়গায় পড়ে যাবে। হয়েছে পরিষ্কার? এই হচ্ছে পদ্ধতি।
না, কারণ আছে, অনেক কারণ আছে। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘর ভাড়া নিচ্ছেন কেন? কারণ আছে তো। শিফটিং যখন করছেন, শিফটিং এর কারণ আছে তো। সেই কারণগুলো আসছে, ধীরে ধীরে আসছে। দেখুন বলছি, সবই বলবো। তাহলে মমই মাংস, তাহলে প্রথমেই ভগবান বলছেন এটা জীব আমার অংশ। জীব আলাদা কোনো একটা ব্যাপার নয়, আমারই আমারই অংশভূত, কিন্তু সে এখন জীব হয়ে গেছে। আমার অংশভূত হওয়া সত্ত্বেও তাকে আমরা জীব বলছি। তাহলে একটি জীব আসলে কিন্তু সে পরমেশ্বরের অংশভূত। তাহলে পরমেশ্বরের অংশ আবার জীব কি করে বলা হচ্ছে? জীব হচ্ছে সে দেহ বা শরীর অংশে। কিরকম? যেহেতু তার স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর রয়েছে, তিনটেকে নিয়েই আমরা বলবো শরীর। তাহলে এই তিনটি শরীর, এইটাকে বলবো জীব। এবার দেখুন, এই তিনটেই কিন্তু জড়, ম্যাটার। দেহটা, স্থূল দেহ তো ম্যাটার, বুঝতে কোনো অসুবিধে নেই। সূক্ষ্ম দেহ ম্যাটার। তাহলে এই পুরো পার্টটা যদি ম্যাটার হয়, তাহলে এটা ফাংশন করে কি করে? এর পেছনে একটা চেতন রয়েছে। এই চেতনই হচ্ছে পরমেশ্বরের চেতনতা। হলো? তাহলে পরমেশ্বর বলছেন আমার অংশ হয়ে জীবভূত হয়েছে। তাহলে তুমি জীবভূত যে হয়েছ, তুমি আমার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছ, আবার তোমার একটা আলাদা সত্তাও আছে। আলাদা সত্তা বলবো না, আলাদা তুমি এখন হয়েছ। সত্তা কিন্তু ভগবানের, কিন্তু আলাদা কিরকম? তুমি জীব হয়েছ, অ্যাজীব তুমি জীব হয়েছ। তাহলে তোমার শরীর, মন, বুদ্ধি এগুলো যেন আলাদা হয়েছে, কিন্তু এগুলোকে ফাংশন করবার জন্য, কাজ করবার জন্য আমি কিন্তু আছি। আমি না থাকলে এটা জড় জড়ই থাকে। দেখুন, এই জড়টার কোনোদিন নিজেকে জানবার ক্ষমতা হবে না। এ কোনোদিন হাজার সাধনা করুক, জপ করুক, মানে 24 ঘন্টা বসে ধ্যান করলো, বলছে আমি, জানতে পারবে না। কিন্তু আপনার মধ্যে সে এবিলিটিটা রয়েছে। কেন না? আপনি চৈতন্য অংশে, আপনার ভেতরে চৈতন্য রয়েছে। তাহলে চৈতন্য অংশ জীবের মধ্যে রয়েছে বলেই একদিন সে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবে। তাহলে এই যে ব্যাপারটি বলা হচ্ছে যে মমই বাংশ, আমার অংশ, আমার অংশ মানে যদি চৈতন্য, সেটি প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছে। হলো? এবং তাহলে জীবভূত কি না? জীবভূত হচ্ছে সে শরীর, মন, বুদ্ধি, এবার স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এইগুলো নিয়ে সে জীবভূত হয়েছে। এখন প্রশ্ন আপনার উঠতে পারে যে আচ্ছা ভালো কথা, তার মানে একটা কমন ফ্যাক্টর রয়েছে, সবার মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে, আবার কিছু তাহলে স্পেশালিটিও রয়েছে, মানে আলাদাও রয়েছে। তা নাহলে আপনি, তিনি, ইনি সব আলাদা হলো কি করে? এই যে পৃথকত্ব, জীবভূত হওয়া, তারও কারণ আছে। কি করে সে কারণ আছে? সেইটি বলা হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে সূক্ষ্ম দেহে। দেখুন, সূক্ষ্ম দেহ একটা কি জিনিস বলা হলো, আগেই বলা হচ্ছে, যার সঙ্গে মন, মানে অন্তঃকরণ, ইন্দ্রিয় আদি সব যুক্ত হয়ে একটা সূক্ষ্ম শরীর রয়েছে। এখন সর্বত্র ভগবান বিদ্যমান, কিন্তু দেখুন আপনি যেভাবে এই দেহটাকে চেতন বলে অনুভব করছেন, জড় জীবটা পারছে না। এখন প্রশ্ন হতে পারে কেন পারছে না? আমি যদি আমার এই স্থূল দেহ, যেটাকে আমরা 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 জড় বস্তু বলে বলছি, সেখানে যদি আমি আমার চেতনটাকে অনুভব করি, না কিরকম একটা শব্দ হচ্ছে আমার কানে এসে বড্ড বিচ্ছিরি মতো লাগছে, মানে এটা ইকো মতো না কি একটা বিচ্ছিরি মতো, ভালো লাগছে না কথা বলতে। তো সেই জন্য মাঝে মাঝে এটা বিরক্ত হয়ে যাচ্ছে, কিরকম একটা শব্দ, হাউ হাউ মতো শব্দ, উপরে একটা হাউলিং আওয়াজ হচ্ছে। কেন এটা হচ্ছে বুঝতে পারছি না, কি করে বুঝি না কিছু। কথা বলার তো একটা সুন্দর, ভালো লাগবে তো। জিনিসটা হচ্ছে যে যখন এই স্থূল সূক্ষ্ম কারণ দেহ, এই দেহ
সেই চৈতন্যকে প্রকাশ করবার মতো উপযুক্ত একটা অবস্থা, সেই অবস্থাটি আছে বলেই চৈতন্যকে ম্যানিফেস্ট করা যাচ্ছে। তা না হলে চৈতন্যকে ম্যানিফেস্ট করা যাবে না। আচ্ছা, একটা স্থূল এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারবেন। ধরুন একটা ঘরটা কিন্তু অন্ধকার। আমি করলাম কি, একটা কাঁচের টুকরো নিলাম বা একটা আয়নাই নিলাম, ধরুন আয়নাটাকে আমি সূর্যের ঠিক মতো জায়গায় রেখে রিফ্লেকশনটা ঘরের মধ্যে ফেলছি। এখন আপনি কি দেখছেন? ঘরের মধ্যে আলো দেখছেন, ঠিক। তাহলে সূর্যের আলো আয়নার উপর পড়ে ঘরটাকে আলোকিত দেখাচ্ছে। এই যে আয়নার মতো, এই আয়নাটিকে আপনি ভাবুন সূক্ষ্ম শরীরের কাজ। আয়নার মতো জিনিসটি আসলে সূক্ষ্ম শরীর। সেটা কি করছে? চৈতন্যকে রিফ্লেক্ট করে আপনার স্থূল দেহের উপর ফেলে দিচ্ছে। তাতে কি হচ্ছে? স্থূল দেহটাকে চৈতন্যময় মনে হচ্ছে, কারণ ওখানে ঘরটা আলোকিত হয়েছে। এবারে যখন আমরা মৃতদেহ বলি, তার মানে এই যে সূক্ষ্ম শরীর যেটি, এইটার সঙ্গে কানেকশনটা নষ্ট হয়ে গেল। কানেকশনটা নষ্ট হওয়ার পরে দেখুন আগের মতো ঘরটা অন্ধকার হয়ে গেল। তাহলে আপনি ভাবছেন যে ঘরটা তো আছে, ঘরটা আছে, কিন্তু আর আলো নেই। কেন নেই? না, ওই রিফ্লেকশন অংশটুকু আর নেই। যে জিনিসটা রিফ্লেক্ট করছিল সেটা নেই। তাহলে সূক্ষ্ম শরীরের একটা মহান ভূমিকা আছে। সূক্ষ্ম শরীর করতে পারে কি? চৈতন্যকে মানে স্থূল দেহে ঠিকভাবে রিফ্লেকশনের জন্য মাঝখানে কাজ করে, বুঝছে? এবার দেখুন, এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, রিফ্লেকশন কাজ করে সেটা নাহলে বুঝলাম, কিন্তু কিভাবে রিফ্লেকশন কি করবে না করবে সেটা কি করে বুঝবো? তাহলে তো বৈশিষ্ট্য হবে। যদি সবার দেহে রিফ্লেকশন একরকম হয়, সত্যি বড্ড না বিচ্ছিরি লাগছে কথা বলতে আমার। এত মানে রিসাউন্ডিং না কি একটা হয়ে কানের কাছে আসছে, বড় বিরক্তিকর লাগছে। দূর, কি যে করে ছেলেগুলো, এক একদিন এত বিরক্ত করে না, কথা বলতে বিরক্ত হয়ে যায়, ভালোই লাগে না। একটা জিনিস তো ভালো লাগতে হবে তো, কথা বললে কিরকম একটা খের খের আওয়াজ হচ্ছে, আর কোথায় দেখো এটা সাউন্ডিং হয়ে আমার কানে আসছে, লাগছে, বড্ড বিরক্ত সাউন্ড আসছে। তো জিনিসটা দেখুন ভালো করে, যে যখন একটা স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ, একটা কারণ দেহ, তাহলে এই যে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর বলা হলো, তফাৎগুলো এখানেই হয়ে যাচ্ছে। তাহলে কারণ শরীরে এসে চৈতন্য অংশে কোনো তফাৎ নেই, সেই চৈতন্য অংশ এসে পড়ছে কারণ শরীরে। কারণ শরীর সেটাকে রিফ্লেক্ট করে দিচ্ছে সূক্ষ্ম দেহে। সূক্ষ্ম দেহের ভেতরে বীজগুলো ধরা আছে। এই যে মনঃষষ্ঠ ইন্দ্রিয়াণি বলা হলো না, মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি, এইগুলি প্রকৃতি স্থানই করসতি। তো প্রকৃতি তার নিজের নিজের জায়গায় এগুলোকে আকর্ষণ করছে। তো সেই জন্য এগুলো সেখানে সেখানে চলে যাচ্ছে। এই সংসারে আমারই সনাতন জীবরূপ অংশ প্রকৃতিস্থ মন ও পঞ্চ ইন্দ্রিয়কে সংসার রূপ কর্মভূমিতে আকর্ষণ করে থাকে। এই সংসার রূপ কর্মভূমিতে সেটাকে আকর্ষণ করছে। তুমি আবার চলে এসো এখানে, এসে কোথায় কোথায়, এই এখানে এখানে ঠিক জায়গায়, কারণ তোমার জন্য গ্রাউন্ড তৈরি করা হয়ে গেছে। দেখুন, যখন এক জায়গা থেকে এক জায়গায় শিফটিং হয়, আপনি প্রথমে কনফার্ম হন যে রুমটা রেডি আছে কিনা। রুম রেডি হলে তারপরে শিফটিংটা আপনি করবেন। ঠিক এখানেও প্রকৃতির একই রকম ব্যাপার আছে। ঠিক ওই রকম হলে আবার সেই জিনিসটি হবে। এই পুরো জিনিস এভাবেই হচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন কবে আমার শিফটিং হবে। মানে একটা মানুষ ধরুন দেহ রাখলো, তারপরে সে আবার কতদিন পরে মানে জন্মগ্রহণ করবে, এটা আপনাদের খুব ইন্টারেস্ট জানার বিষয় থাকে। ব্যাপার হচ্ছে এটা নির্দিষ্ট করে বলা যাবে না। তো তার শরীর ধারণ হবেই, কিন্তু সেটা কবে হবে এটা বলা মুশকিল। কিরকম কেন মুশকিল দেখুন, এগুলো শিওর সার্টেন করে বলা যাবে না, এই জন্য যে যেমন যেমন কর্ম রয়েছে সেইটা কিভাবে ফল দেবে সেটা আগে থেকে বলা যাবে না। মানে একটা ধরুন সর্ষের দানা, তার যত সময় লাগবে জার্মিনেট করতে, এটা আমের আঁটি হতে তো সময় লাগবে, একই রকম লাগবে না। ফলে এটা
নির্দিষ্ট টাইমটা বলা যাবে না, কিন্তু শিওর এটা হবে, এটা একদম সত্যি কথা। হয়তো প্রাসঙ্গিক নয়, তবু মানে এই জিনিসগুলো একটু, যে কতটা পরে আমাদের জন্ম হবে, এটা এটা থাকে, এটা মানুষের প্রশ্ন থাকে। তার উত্তরটা আশা করি পেলে। যে কত পরে হবে এটা আমরা বলতে পারবো না নিশ্চিত করে, কিন্তু হবে। তার জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত জন্ম হবে, কারণ তখনও পর্যন্ত সূক্ষ্ম শরীর তার থাকবে, আর সূক্ষ্ম শরীর থাকা মানেই তাকে আবার দেহ ধারণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, আগে যে আমরা জন্মেছিলাম, এটা তো একটা কন্টিনিউয়াস, দেখুন জন্ম মৃত্যু এই টোটাল জিনিসটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একটা জিনিস হচ্ছে, শেষ হচ্ছে, আবার এটা প্রকৃতির মধ্যেই চলছে। আমরা দেখুন মৃত্যুটাকে বড় বিভৎস বলে জিনিস বলে ভাবি, একটা মানুষ মরে গেল, কিন্তু ভাবুন একটা জন্ম যখন হচ্ছে, একটা মৃত্যু জিনিস, এটা পুরো জিনিসটাকে কমপ্লিট করছে। তো একটা এন্ডের নাম মৃত্যু, একটা জন্ম, আর কি সমস্যাটা কোথায়? এটা অত সহজে মানতে পারি না। কেন? ওখানে অনেকগুলো ইমোশন কাজ করে বলে, আর কিচ্ছু না। অন্য ক্ষেত্রে ইমোশন কাজ করে না। রামবাবু মরে গেলে আপনার কিছু হয় না, আপনি হাততালি দিয়ে নাচতে পারেন। একটু বেশি বলছি, কিন্তু তাই হয়। দেখবেন মৃতদেহ নিয়ে যখন রাস্তায় যায়, দেখি মানে লোকে মাতাল হয়ে নাচতে নাচতে যায়, মানে কি ও মরে গেছে বলে। কিন্তু হয়তো ওর প্রিয়জন মারা গেলে অতটা হয়তো সে করবে না, কারণ কি ইমোশন থাকে। তার মানে ইমোশন অ্যাটাচমেন্ট থাকে বলে তখন আপনি মৃত্যুটাকে অন্যভাবে দেখেন, অত সহজে দেখতে পারেন না। বাট না হলে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। মৃত্যু এবং জন্ম দুটো স্বাভাবিক একটা ব্যাপার, কিচ্ছু না। কিন্তু তখন এত প্রশ্ন আসতে পারে, যেটা সেটা বলছি, যে তাহলে আজকে যে আমরা জন্মগ্রহণ করেছি, এই জন্মে আমরা রয়েছি, তাহলে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে আগের জন্মে কি ছিলাম, তাই না? দেখুন এটি জানা যে যায় না তা নয়, এটা জানা যায়, কিন্তু শাস্ত্রে এটাকে জানা মানে নিষিদ্ধ করে রয়েছে, জানতে চাইবে না। কেন চাইবে না? যে দেখুন এটা চাওয়াটা খুব ভালো কথা নয়। অনেক সময় হতে পারে, অনেকগুলো কারণ হতে পারে, যে ধরুন যখন আপনি ওই বিষয়গুলো জানবার চেষ্টা করছেন, যদি আপনি জানতে পারেন যে কোনোভাবে আপনার জন্ম পূর্বে খুব খারাপ জনিতে ছিল, তো তখন আপনার কি মনে হবে, ইস আমি এটা ছিলাম। বা এমন হতে পারে সে আগের জন্মে খুব কুকর্ম, খারাপ কাজ করেছিল, তার কোনো একটা কিছু থেকে শাস্তি হয়ে তারপর তার ডেথ হয়ে গিয়েছিল, হয়তো এরকম হতে পারে। এখন এইগুলো জেনে আপনার খুব একটা কাজ নেই কিছু, এবং নাও হতে পারে বর্তমান যে জীবন সেটাকে সে ভালোভাবে নাও নিতে পারে, অনেক রকম অসুবিধা হতে পারে। ফলে এই সব কারণগুলো রয়েছে বলেই শাস্তি এটাকে মানে না জানা, হ্যাঁ দরকার নেই। আবার একটা কথা হচ্ছে যে মৃত যে ব্যক্তি যে মারা গেছে, তার সঙ্গে কি আমরা যোগাযোগ করতে পারি? শাস্ত্র বলছে হ্যাঁ পারা যায়, পদ্ধতি আছে, কিন্তু সেটাকেও খুব ভালো সাপোর্ট করা হয়নি যে এটা করতে হবে আপনাকে। কেন করতে হবে না? যে দেখো, যে জন্মগ্রহণ করে মানে এই মৃতদেহ দেহ ত্যাগ করে যিনি চলে গিয়েছেন, তিনি এই সম্পর্কটাকে ভেঙে দিয়েছেন। তিনি ভেঙে দিয়েছেন নয়, প্রকৃতি ভেঙে দিয়েছেন। তাহলে তার সঙ্গে তিনি কোনোভাবে যুক্ত হয়েছিলেন আপনার শিক্ষার জন্য, আপনার পূর্ণতার জন্য। তিনি পূর্ণতা প্রাপ্ত হয়ে, জ্ঞান প্রাপ্ত হয়ে যতটুকু ছিল চলে গেছে, আর যে নলেজ বা অভিজ্ঞতা আপনার প্রয়োজন ছিল সেটা আপনাকে দিয়ে গিয়েছেন। সো এখন আপনি তাকে তার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে তাকে আবার ডেকে আনছেন কেন? দেখুন এটা ঠিক নয়। তিনি এই অভিজ্ঞতাটুকু প্রাপ্ত হওয়ার জন্য এসেছিলেন, দিয়ে তিনি এখন এগিয়ে যাচ্ছেন, তিনি জীবাত্মা। তো তাকে আপনি অগ্রসর না হতে দিয়ে তাকে আবার পেছনে ডেকে আনাটা খুব ভালো কথা হবে না। সেই জন্যে এটাকেও শাস্ত্রে নিষিদ্ধ করা হচ্ছে, যেটা করো। কিন্তু এটা করা যায় না তা নয়, যায়। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের মনে রাখতে হবে যে এগুলো ঠিক এর সঙ্গে রিলেটেড নয়, কিন্তু আপনাদের অনেকের মানে প্রশ্ন আসে মনে, সেই জন্য এই কথাগুলো বলা হচ্ছে। যে জন্ম, আবার দেখুন জন্ম মৃত্যু নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে আমরা যে জন্ম আর মৃত্যু বলি, এর কি কোনো প্রমাণ আছে? মানে আমরা যে জন্মগ্রহণ করেছি, আগে আমরা ছিলাম, আবার জন্মগ্রহণ করেছি, আবার মারা যাব, আবার জন্মগ্রহণ হবে, এই যে একটা জন্ম মৃত্যু চক্র বলা হয়, এইটার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে বই কি। যদি আপনি শাস্ত্র মানেন, দেখুন ভগবত গীতাতেই বলা হয়েছে বাসাংসি জীর্ণানি যথাবিহায়। তো ফলে শাস্ত্রের দিক থেকে এটাকে মান্যতা দেওয়া হয়েছে যে এটা হয়।
তাহলে কোন অংশটি ফেলে দেওয়া হচ্ছে? বাসাংশী চিহ্নানি, যেমন বস্ত্র আমরা ফেলে দিই, তাহলে জীব যদি এই বস্ত্রটাকে ফেলে দেয় তাহলে আবার একটা নতুন বস্ত্র পরবার সুযোগ সে পায়, তাই না? তাহলে না হলে একই বস্ত্র পরে থাকাটা কি খুব ভালো কথা হবে? তাহলে এই দেহটা ফেলে দিয়ে আপনি যদি একটা নতুন দেহ পান, এতে অনেক রকম প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট অনেক রকম, মানে ধরুন জীবনটাকে আপনি একভাবে এবারে উপভোগ করেছেন, সেটা ভালো হোক মন্দ হোক, নেক্সট টাইম থেকে আপনি একটা ভালো জার্নি যে শুরু করতে চান, সেই জার্নিটা আপনি কি করে শুরু করবেন? এই সুযোগটা পাচ্ছেন। তাহলে মৃত্যু আমাদের অনেকগুলো সুযোগ কিন্তু দেয়, যে সুযোগটা হচ্ছে নতুন করে আবার জীবনকে তৈরি করবার সুযোগ দেয়। তাহলে আত্মার যে ক্রমোন্নতি, আত্মার যে নিজে নিজে উন্নতি লাভ করা, সেটাও কিন্তু সম্ভব এই মৃত্যুর দ্বারা। মৃত্যুর ফলে সে আবার একটা নতুন পরিবেশ পায়, নতুন একটা ভাবে অগ্রগতির সুযোগ সে এখানে পেয়ে যায়। তাহলে এই যে আমরা নতুন করে শরীর ধারণ করি, কেন আমরা নতুন শরীর ধারণ করি তারও যুক্তি আছে। এই জন্যই যে মৃত্যু আমাদেরকে আশীর্বাদের মতন আমাদের কাছে আসে। কেন? দেখুন, যে বাসনাগুলো আপনার অসমাপ্ত থেকে গেল, যে বাসনাগুলো আপনি পূরণ করতে পারলেন না, প্রকৃতি আপনাকে আবার সুযোগ দিচ্ছে সেই বাসনা পূরণ করবার, আপনাকে আবার দেহ দেওয়া হচ্ছে। তাই এটা তো ভালো। তো যে বাসনাগুলো, ধরুন বাসনা মানে যেগুলো স্ট্রং ডিজায়ার, তো এই স্ট্রং ডিজায়ার গুলো তাকে তো ফুলফিল করতেই হবে। যদি সেগুলো তার খুবই প্রবল ইচ্ছে থাকে, সেগুলোকে সে গ্রহণ না করা অবধি শান্ত হতে পারে না, তাকে শান্ত হতেই হবে। একটা ছেলে ধরুন ভীষণ বায়না করেছে, আমাকে এটা কিনে দিতে হবে, কিনে দিতে হবে, ভীষণ ছটফট করছে, তো কি করবে? না, যাও কিনে যাও, কিনতে দিতেই হবে। এটা পেয়ে তারপরে ভেঙে দেখবেন সে হয়তো একটা, ওটা দিয়েই হয়তো একটা আহত হয়ে সে হাজির, দেখো এই করে হাত কেটে ফেলেছে। আরে ঠিক আছে, চল, হাত কাটার দরকারই ছিল। তার মানে দেখুন, শরীর যে আমরা নতুন করে প্রাপ্ত হচ্ছি, এর যুক্তি হচ্ছে অপূর্ণ বাসনাকে পূর্ণ করবার একটা সুযোগ। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে প্রারব্ধকে সমাপ্ত করবার একটা সুযোগ আছে। যে প্রারব্ধগুলো আমাদের সঞ্চিত হয়ে রয়েছে, সেগুলো ক্ষয় না প্রাপ্ত হলে কখনোই আপনি মুক্ত হতে পারবেন না। তাহলে কর্মকে প্রারব্ধ দ্বারা ক্ষয়প্রাপ্ত হওয়ার জন্যও দেহ দরকার, ফলে নতুন দেহ কিন্তু এই জন্যই দরকার। আর একটি কারণ, সেটা হচ্ছে আত্মোন্নতি। তাহলে আপনি যে ইভলভ, আস্তে আস্তে যে নিজের মধ্যে যে চেঞ্জেস করে করে পরিপূর্ণ জীবনের দিকে এগোবেন, তার সুযোগ কে দেবে আপনাকে? নতুন দেহ, নতুন শরীর দেবে। তো নতুন শরীর দিলে পরে সে আবার তার যে ইচ্ছেগুলো ছিল যে না আমি আত্মোন্নতির জন্য আমি এই করব, আমি এগিয়ে যাব, সেটা সে করতে পারবে। ফলে এই প্রসেসটা কিন্তু প্রকৃতির মধ্যেই রয়েছে, এবং এটা, এর মধ্যে বিভৎসতা বলে কিছু নেই। মৃত্যুকে আমরা যতটা আসলে বিভৎস বলে মনে করছি বা ভয় পাই, ব্যাপারটা কিন্তু তা নয়। এটা অত্যন্ত একটা স্বাভাবিক একটা জিনিস, এই জিনিসটি থাকতে হবে। মৃত্যু জিনিসটি জন্মের মতোই সত্য। জন্মে আমরা বড্ড আনন্দিত হই, কিন্তু মৃত্যু এবং জন্ম দুটো একই জিনিস। দুটো একই জিনিস। ফলে ওটা আর বলার কিছু নেই, বহুবার বলে বলে আমি হাঁপিয়ে গেছি। causal body means cause of this body is called causal body, মানে how to define it? causal body আপনাকে কি দেখাতে হবে যে দেখুন এটা causal body? দেখানোর কিছু নেই। এটা cause means it cannot be seen. কজটা দেখা যাবে, কারণটা দেখা যাবে, কারণটা দেখা যায় না, সেটাই তো বলা হচ্ছে। অবিদ্যা, অজ্ঞান মিন্স আত্মজ্ঞান না হওয়া, মিন্স আপনি যে কে এটা না জানা। জীব যত সময় পর্যন্ত নিজেকে জানতে পারে না, এটাকে বলে অজ্ঞান। তো এই অজ্ঞান থাকাতে তার ভিতরে অপূর্ণতার ভাব তৈরি হচ্ছে, আমি হচ্ছে অপূর্ণ। তো এই অপূর্ণতা থেকে তাহলে তখন তার ভিতরে সেন্স অফ অ্যাকশন তৈরি হলো, যে আমি এই কাজ করতে হবে, আমাকে এই করতে হবে পূর্ণ হওয়ার জন্য, এইটাকে বলে কজ। তো এইটি যখন তাকে চাকাটা ঘোরা শুরু হয়ে গেল, সেইটাই বলা হচ্ছে। বলছে খোঁজাল বডি কোথায়, খোঁজাল হরিকের মধ্যে সব বুঝে গেলাম, বলে খোঁজালটা ঠিক বুঝতে হবে, খজটা না একদম বুঝে। কজ মিন্স ইজ দ্য থিং।
সো মেন রুট কজ ইজ কি আমরা নিজে জানি না, অবিদ্যা। সেই জন্য দেবেন অবিদ্যা কাম কর্ম। অবিদ্যা, অবিদ্যা মানে যেখানে ইগনোরেন্স আছে, মানে আমি কে আমি জানি না। তো আমি কে এটা যদি আমি না জানি তাহলে কি হবে, আমার অপূর্ণতাকে পূর্ণ করবার জন্য কাজ করতে হবে, কাম ও ডিজায়ার তৈরি হবে যে আমি ফুলফিল নয়। টু বিকাম ফুলফিল আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু গেট সামথিং। সো তখন এই সেন্সটা তৈরি হবে, তার থেকে কাম ও ডিজায়ার। তাহলে অবিদ্যা কাম কর্ম, আবার কর্ম আসবে, কর্ম কর্মফলা অবিদ্যা, এই জিনিসটি চলতে থাকবে। দ্যাট ইজ কল্ড কাজল। সো এই জিনিসটি হচ্ছে কাজল বডি। তখন আমাদের ভেতরে এই অপূর্ণতার সেন্স তৈরি হলো। এবারে এই যে অপূর্ণতার সেন্স তৈরি হয়েছে, এইটি ম্যানিফেস্ট করছে সূক্ষ্ম দেহকে। কারণ আমি অপূর্ণ, আমার এই পূর্ণতার জন্য আমাকে কিছু করতে হবে। করতে হলে আমার কি করতে হবে, জেগে উঠবে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর মানে মাইন্ড এবং ইন্দ্রিয়াদি। তাহলে এই সূক্ষ্ম শরীর তখন সংকল্প করবে আমার একটা স্থূল দেহ চাই, তা না হলে আমি এগুলোকে ফুলফিল করব কি করে। আমার ইচ্ছে হচ্ছে রসগোল্লা খাবো, কি করে খাবো, রসগোল্লা হাওয়ায় ভাসবে আর আমি হাওয়ায় ভাসবো, হবে? বলছে আমার একটা জিহ্বা চাই, মিষ্টির দোকান চাই, তাই না? মিষ্টির দোকান প্রকৃতিতে আছে, আমাকে প্রকৃতি একটা জীব দিয়ে দেবে। এই জীব নিয়ে আমি ছুটে ছুটে প্রকৃতির কাছে যাব, মানে মিষ্টির দোকানে যাব, তারপরে তার রস আস্বাদন করব। মন, এর নাম রসগোল্লা, হয়েছে? সো এই টোটাল প্রসেসটা চলছে। ভাবুন এবারে এই যে জিনিসটি, সুন্দর। ঠিক তো, হ্যাঁ বসুন, হ্যাঁ ঠিকই তো, খুব সুন্দর। তার মানে গোলক এবং ইন্দ্রিয় একটা, এইটাকে বলা হবে গোলক, আর ইন্দ্রিয় হচ্ছে এটাকে চালনা করবার শক্তি। শক্তিটা ভিজিবল নয়। এই যে প্রসঙ্গটা এলো যে একজন কান আছে, সে শুনতে পাচ্ছে না, তো কান থাকাটা মানে হয়তো বাইরের আউটার পার্টটা দেখছি, সমস্যা আউটার পার্টেও থাকতে পারে। তার কানের যে অংশ গোলক, এটাও কোনো ডিস্টার্ব থাকতে পারে, এখানে হয়তো কোনো সমস্যা আছে। আবার তার মানে সূক্ষ্ম শরীরেও সমস্যা থাকতে পারে, হয়তো তার ইন্দ্রিয়টি ঠিক মতো নয়, মানে এটাকে ম্যানিফেস্ট করার মতো নয়। সাধারণত যেটি হয়, যদি এটা ফিজিক্যাল পার্টে হয়, তাহলে তার ইন্দ্রিয় মানে গোলকের মধ্যে সমস্যা আছে, সেটাকে কোনোভাবে যদি ঠিক করে দেওয়া যায় তাহলে সে শুনতে পাবে। কিন্তু শোনার ক্ষমতা তার ভেতরে আছে, মনের মধ্যে আছে। তাহলে যে শোনার ক্ষমতা, সেটা মনের মধ্যে আছে, আর সেইটি ম্যানিফেস্ট হচ্ছে ইন্দ্রিয়ের ভেতর দিয়ে, স্থূল ইন্দ্রিয়ের ভেতর দিয়ে। তার জন্য দুটো জিনিস লাগবে, এক, তার ভেতরে শোনার ক্ষমতা থাকতে হবে, দুই, এই কানটাও থাকতে হবে। হ্যাঁ, তা না হবে না। হয়েছে না? সেও হতে পারে, বাক শক্তি, কথা ইন্দ্রিয় তো, সে তো বাক, তো কথা বলার ক্ষমতা রয়েছে, মানে বাইরে কথা বলার মধ্যে যে ইন্দ্রিয়গত সমস্যা সেটা রয়েছে, এটা ফিজিক্যাল পার্ট, ওইটাই, কিন্তু সে ভেতরে আছে। ওই যে হয় না বাইরে, ওটা ফিজিক্যাল পার্ট, ওটা ফিজিক্যাল পার্ট। কিন্তু যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর মানে মেন্টাল, মনের ভেতরে। তার মানে মনের ভেতরে তার এবিলিটি আছে। দেখুন, যদি মনের ভেতরে এবিলিটি না থাকে, বাট সূক্ষ্ম শরীরে এবিলিটি না থাকে, হাজার মেডিকেল চিকিৎসায় তার কিছু হবে না, কিছু হবে না। আর যদি ওখানে থাকে বাট এখানে কোনো সমস্যা থাকে, সেটাকে সমাধান করা যেতে পারে। একজন না পারলে আরেকজন, আরেকজন না পারলে না, সেটা হতে পারে, বা পার্সিয়াল ডিফর্মিটি থাকতে পারে, সেটা হতে পারে। দ্যাটস অ্যানাদার পার্ট। চলুন চলুন চলুন। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ মন ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। তাহলে মম এব, আমারই মানে পরমেশ্বরেরই, সনাতন চিরন্তন অংশ জীবলোকে জীবভূত। তাহলে জীবলোকে মানে সংসারে, এই সংসারে আমার পরমেশ্বরের যে সনাতন অংশ,
ইটারনাল, হ্যাঁ, সেইটি জীবভূত, সেটি জীব হয়ে প্রকৃতি স্থানী, সেটি প্রকৃতিতে অবস্থিত রয়েছে। মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি, মানে মন সহ 6টি ইন্দ্রিয়কে কর্ষতি, আকর্ষণ করে। সেই মন ইত্যাদিকে সে আকর্ষণ করছে। এর ফলে কি হচ্ছে না, তার যে পূর্ব সংস্কারগুলোকে প্রকাশ করবার জন্য যেমন যেমন তার সংস্কার, সেরকম তার শরীর ইত্যাদি সে প্রাপ্ত হবে। তাহলে শরীরটি ম্যানিফেস্ট হওয়ার জন্য একটা স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর আর একটি কারণ শরীর। সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর একই সঙ্গে থাকে। যখন স্থূল পার্টটা ডিপার্ট হয়ে যাচ্ছে, তখন দুটো পার্ট একই সঙ্গে থাকে, ওই কারণ এবং সূক্ষ্ম, এটা নিয়েই প্রস্থানটা হয়। সেই প্রস্থানটা কিভাবে হয় সেটা আজকে বলার ইচ্ছে ছিল, কিন্তু কথায় কথায় অনেক কথা, সেটা আজকে হলো না। বায়ুর গন্ধ নিবাসায়াত, পরের শ্লোকে রয়েছে যে শরীরম যদবাপ্নোতি যচ্চাপ উৎক্রামতিশ্বর, যখন এটা উৎক্রমণ হয়, চলে যায়, গৃহীতেই তানি সংযাতি বায়ু গন্ধ নিবাসায়াত। তো হ্যাঁ, যখন এই দেহটা চলে যাচ্ছে, যেমন ফুলের থেকে গন্ধ নেয় বাতাস, কি করে? আপনি যদি এখানে সুন্দর ফুলের গাছ বসান, তাহলে বাতাসটা কি হবে? সুন্দর গন্ধময় হবে। সে কি করে? ফুলের গন্ধগুলো বাতাস বহন করে নিয়ে যায়। তো ঠিক সেই রকম ভাবে একটা মানুষ যখন দেহ ত্যাগ করছেন, তখন এই সূক্ষ্ম দেহটা বেরিয়ে যাচ্ছে, আত্মা বেরিয়ে যাচ্ছে না। ওটাকে আমরা ভুল করে আত্মা বেরিয়ে যাচ্ছে বলে বলি, যে এই বেরিয়ে গেল, আত্মা বেরিয়ে গেল। বেরিয়ে গেল না, ওটা হচ্ছে সূক্ষ্ম শরীর। তো এই যে সূক্ষ্ম শরীরটা বেরিয়ে যাচ্ছে কারণ শরীর সহ, এই জিনিসটি হচ্ছে বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে বেরিয়ে যায়, এই গন্ধ মানে হচ্ছে সংস্কার। তাহলে যেমন যেমন শুভ অশুভ সংস্কার আদি রয়েছে, এইটা নিয়ে সে বেরিয়ে গেল। তো এইটা নিয়ে যখন সে চলে যাচ্ছে, তখন সে কি করবে না, আবার তাকে দেহ ধারণ করতে হবে। তো তখন সে আবার যখন দেহ ধারণ করবে, তখন ওই যে পঞ্চ ইন্দ্রিয় মন ছিল, ওইটাকে আবার সে নিয়ে আসছে। তো যেমন যেমন প্যাকিং হয়েছে তেমন তেমন নিয়ে আসবে, তাই না? আপনি এই কলকাতা এয়ারপোর্টে ধরুন লাগেজটাকে দিয়ে দিলেন, বলছে আমার লাগেজ তুমি নিয়ে নাও। তা মাঝখানে আর আপনার লাগেজের সঙ্গে যোগাযোগ নেই, আপনি বেশ বসে এনজয় করছেন, ফ্লাই করছেন, ঘুরছেন। তারপরে ওখানে বলছে না, এত নম্বর বেল্টে চলে যান। বলছে আপনি করে চাকা ঘুরছে, বলছে বাবা কত ঘুরছে রে বাবা, কার ব্যাগ দেখুন ঘুরছে, কোনো বুঝতে পারছেন না। আপনি ভাবছেন আমার লাগেজ গেল কোথায়? সবার লাগেজ পাওয়া যাচ্ছে, আমার লাগেজ পাচ্ছেন। আছে, অপেক্ষা করো, ঠিক খাপে খাপে আপনারটা আপনার কাছেই আসবে কি না? হ্যাঁ, বলছে প্রকৃতি যদি ভুল করে কাঠটা ওখানে দিয়ে দেয়, দেবে না, কোনো সম্ভাবনা নেই। এটা হিউম্যান এরার থেকে একদম উঠবে, মানুষের মতো কোনো ভুল হবে না। হ্যাঁ, অসুবিধা আছে, হ্যাঁ অসুবিধা আছে। খারাপ লোক খারাপ হবে না, হ্যাঁ খারাপ লোক খারাপ নয়, তার যেমন প্যাকেজ সে যেমন করেছে, তার ডেলিভারি তো তেমন হবে। আরে আপনি কি চাইছেন? আপনি ওখানে 2 টাকা দামের জিনিস বুক করে এখানে 500 টাকা দামের জিনিস চাইছেন, হবে? প্রকৃতি বলছে তা আমি দিতে পারবো না, তাই না? আপনি যেমন করে ওর প্যাকিং যেমন করেছেন, বলছে আমার, বলছে বাবা এই চাদরটাই না, এই চাদরটাই আছে আপনার, বলছে এই শালটাই আছে, ফুটো ছিল, ওইটাই ফুটো ছিল। আপনি যেমন যেমন প্যাকিং করেছেন এক্স্যাক্টলি ওটাই ওখানে ডেলিভারি হচ্ছে। তাহলে প্রকৃতি মাঝখানে কিছু করছে না, ঠিক জিনিসটাকে দিয়ে দেওয়া হচ্ছে। যেমন যেমন নিয়ে আপনি উৎক্রমণ করেছেন, দেখুন এতে মজা হচ্ছে এই যে তাহলে আপনার নিজেকে আত্মোন্নতি করবার যে সুযোগ সেটা রয়েছে। মানে আপনি যদি ঠিক মতো ওখানে রাখেন, মাঝখানে কিন্তু মানে কোথাও নষ্ট হয়ে যাওয়ার কিছু নেই, তাই না? মানে ড্যামেজ ইন ট্রানজিট বলা হয় না, মানে মাঝখানে নিয়ে যাওয়ার সময় হয়তো ধরুন মানে 5 বস্তা চিনি নষ্ট হয়ে গেল,
আরে সর্বনাশ সর্বনাশ। বলছে না না 5 বছর কোনো নষ্ট হচ্ছে, আপনার কোনো নষ্ট হবে না। হ্যাঁ, যেমন যেমন আপনি করবেন বলছে তেমন তেমন হবে, আপনার ঠিক ওই রকমই চলবে। স্বল্প অপ্যস্য ধর্মস্য তাইতে, আপনি যা অল্প যদি করেন বলছে ওটাই থাকছে, আমি ওটাই আবার নিয়ে যাব, তোমাকে বয়ে নিয়ে যাব, এবং ফ্রি লাগেজ এবং ফ্রি ট্রান্সপোর্ট, সুবিধা আছে। হ্যাঁ, অনেক অনেক সুবিধা আছে। ধরুন আপনি এর পরের বারে আমেরিকায় জন্মাবেন, বাবাও রেডি হচ্ছে, মাও রেডি হচ্ছে, কথার কথা বলছি। তো আপনি হঠাৎ করে আমেরিকা যাওয়াটা মুশকিল ব্যাপার না। সূক্ষ্ম শরীরের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, তার কোনো কিছু করতে বুকিংও করতে হচ্ছে না। ভালো কিনা পাবো, চলে গেলেন সরাসরি আমেরিকায় চলে গেলেন, ওখানে বাবা হয়ে বাবা শুরু হয়ে গেল, ব্যাস। বলছে কিরকম, না ওই তো যেমন যেমন ছিল সব এসে গেছে। ওখানে গিয়ে আপনি আবার গীতা পাঠ শুরু করে দিচ্ছেন। বলছি কি ব্যাপার, আমেরিকায় এসে গীতা পাঠ? বলছে না ও তো আমি অনলাইন ক্লাস করে এসছি। হ্যাঁ, অনলাইন ক্লাস করে এসছি। বলছে আমি 5 বছর ধরে অনলাইন করেছি। যাবে কোথায়, সংস্কার হয়ে গেছে, ওইখানে গীতা পড়ছে। হ্যাঁ, ধর্মসূত্রায় খরকসূত্রায় এরকম উচ্চারণ হতে পারে, কিন্তু মনে হচ্ছে না না আমেরিকার মতো উচ্চারণ হচ্ছে। এটা সাহেবের মতো অ্যাকশন হচ্ছে, তাই না? এখানে ধর্মক্ষেত্র ধর্মের সূত্রে না না এইভাবেই চলছে। তাহলে দেখুন প্রকৃতির মধ্যে পুরো জিনিসটা এভাবেই রয়েছে। চলুন চলুন চলুন, তাহলে আজকে আমরা 8 নম্বরটাকে ধরছি না, 8 নম্বরটাকে ধরছি না, 7 নম্বরটাকে ধরছি, কারণ কি 8 নম্বর পরের দিন আলোচনা করব। তো 7 নম্বরের বক্তব্য বিষয় তাহলে কি, মমই বাংশ জীবলোকে। তাহলে এই যে জীবলোক মানে সংসারে যে জীব, সে জীব কিন্তু আসলে ভগবানের অংশ, এটা মনে রাখতে হবে। তাহলে যাকে আমরা জীব বলে বলছি, এই জীব কেন তাকে জীব বলছি না, বলছেন আমার অংশভূত, ভগবানের অংশভূত, আবার সে জীবও বটে। তাহলে জীবত্ব একটা আলাদা ব্যাপার, আর আমার অংশভূত এটি পৃথক ব্যাপার। আমার অংশভূত যে চৈতন্য, এখানে তার কোনো পরিবর্তন কিছু হবে না, এটা একরকম সর্বদাই একই রয়েছে। তাহলে যে জীব হয়েছে, এই যে জীবত্ব, জীবত্ব মানে কি, তাহলে আপনার একটা আলাদা রকম সত্তা। তাহলে সবই যদি আমরা কমন ফ্যাক্টর ধরি, একই ধরি, তাহলে তো আলাদা বৈচিত্র্য হলো না। যদি ধরুন চিনি থেকে অনেক রকম মিষ্টি করা যায়, সন্দেশ করা যায়, গোল চৌকো বিভিন্ন আকৃতির যদি করা যায়, তাহলে যদি একই আমরা সব করি তাহলে কি করে হবে? তাহলে বৈশিষ্ট্যটা হলো কি করে, আলাদা আলাদা হলো। এই তাহলে আপনি জীব হিসেবে অনুভব করছেন যে আমি একজন আলাদা, উনি একজন আলাদা, তাহলে এই পৃথকত্বটাকেই আমরা বলছি জীব, পৃথকত্বকেই আমরা বলছি জীব। তাহলে পৃথক হলেও আপনার ভেতরে আধ্যাত্মিকতায় একটি সাদৃশ্য রয়েছে, সেটি কে না, সবই কিন্তু ভগবান বা পরমেশ্বর বা চৈতন্য হলো। তাই এই জন্য বলছেন যে আমার অংশভূত জীব। তাহলে জীবের সঙ্গে ঈশ্বরের যে সম্পর্ক, এটা মনে রাখুন, এটা কোনো জড় সম্পর্ক নয়, চেতন সম্বন্ধ। ঈশ্বরের সঙ্গে জীবের সম্বন্ধ নিত্য সম্বন্ধ, এবং সেটা হচ্ছে চেতন সম্বন্ধ। তারপরে বলছেন এই ষষ্ঠানি ইন্দ্রিয়ানি, 6টি মানে 5টি প্লাস মন, এই ইন্দ্রিয়গুলোকে, এগুলো প্রকৃতি স্থানী কর্ষতি আকর্ষতি, মানে এগুলোকে সব টেনে নিয়ে আসছে, প্রকৃতি এগুলোকে টেনে নিয়ে এসে জীবভূত হচ্ছে। সেই পরমেশ্বরই আবার জীবভূত হচ্ছে কি করে না, এই মাঝখানে এই প্রকৃতি এই ইন্দ্রিয় মনটাকে সংযুক্ত করে দিচ্ছে, মানে এক কথায় বললে তার সূক্ষ্ম শরীর। তার মানে চৈতন্য
সূক্ষ্ম শরীর, জীব, ব্যাস। সূক্ষ্ম শরীরের ভেতর দিয়ে জীবটা ম্যানিফেস্টেড হচ্ছে। এটাকে সহজে ওই যে এক্সাম্পল বললাম, যদি মনে রাখতে পারেন, একটি ঘর, একটি আয়না, একটি সূর্য। তাহলে সূর্যের প্রতিবিম্ব আয়নায় পড়ছে, সেটি ঘরকে আলোকিত করছে। এই আয়নাটি হলো সূক্ষ্ম শরীর। তাহলে এই সূক্ষ্ম শরীর অংশে আপনি আমি ডিফার করছি। আপনার মন একরকম, আমার মন একরকম। অবয়বের দিক থেকে কিছু সৌসাদৃশ্য থাকলেও মনের দিক থেকে সব আলাদা হয়েছে। এটাই হচ্ছে এই আজকের পাঠের বিষয় ছিল। চলুন।